হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই সেগমেন্টে আমরা ক্যামব্রিজের কোয়েশ্চন সলভ করব উইথ এক্সপ্লেনেশন। এবং আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব সেটা হচ্ছে ক্যামব্রিজ 9 থেকে টেস্ট 1 প্যাসেজ 1। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে প্রথম কাজটাই হচ্ছে প্যাসেজের হেডিং পড়া, যদি সেখানে কিছু থেকে থাকে। এই প্যাসেজে একটা হেডিং আছে হুইচ ইজ উইলিয়াম হেনরি পার্কিন, কোন একজন মানুষের নাম। দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাইজ, যে কৃত্রিম কালার ইনভেন্ট করছে, তার সম্পর্কে এই প্যাসেজটা। অলরাইট, then we'll move on to our next job, which is to check out the question types. Question 1 to 7 হচ্ছে true false not given, সেটা দেখা যাচ্ছে। আর question 8 to 13 হচ্ছে short answer question. মুভিং অন, দুইটার মধ্যে ডিফিকাল্টি লেভেল দুইটাই প্রায় সেম। সো আমরা সিরিয়াল মেনটেন করেই শুরু করবো ট্রু ফলস নট গিভেন থেকেই। অলরাইট, ফার্স্ট স্টেপ ইজ টু রিড দ্য কোয়েশন কেয়ারফুলি and try to understand it as much as possible. You see, it's really common to encounter some unknown words while reading the question. But make sure যে এই একটা দুইটা শব্দের অর্থ না জেনেও কনটেক্সচুয়ালি একটা মিনিং দাঁড় করানোর। অলরাইট, আমরা কোয়েশ্চন নাম্বার 1টা পড়ি। Alright, let's read the first question. Michael Faraday was the first person to recognize Parkin's ability as a student of chemistry. যাদের লম্বা সেন্টেন্স পড়ে বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমার সাজেশন ভেঙে ভেঙে পড়ার, এবং সেই ভাঙাটা আমরা করব প্রিপোজিশন, কনজাংশন আর অক্সিলারি ভার্ব অনুযায়ী। অর্থাৎ যেখানে প্রিপোজিশন থাকবে এর আগ পর্যন্ত আমরা পড়ব, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত পড়ব, কনজাংশন থাকলে দ্যাট, সো, বাট, এন্ড এরকম ওয়ার্ড থাকলে এগুলোর আগ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ব। তাহলে মিনিংটা খুব সহজেই আয়ত্ত করা যাবে। যেমন এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব, তারপর টু প্রিপোজিশন, তারপর এজ প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, অলরাইট, সরি, এজ কনজাংশন। তো এগুলোর আগ পর্যন্ত যদি ভেঙে ভেঙে পড়ি দেখা যাবে যে মিনিংটা ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। সো মাইকেল ফ্যারাডের নাম কি তার ওয়াজ দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি ছিল কি করতে, টু রিকগনাইজ পার্কিনস এবিলিটি, পার্কিনের এবিলিটি রিকগনাইজ করার জন্য সে প্রথম ব্যক্তি ছিল, এজ এ স্টুডেন্ট হিসাবে, কিসের, অফ কেমিস্ট্রি। ইউ সি, সো এইভাবে ভেঙে ভেঙে যদি পড়া যায় তাহলে কম্প্রেহেনশন এবিলিটি অনেকটাই বেড়ে যাবে এবং কোয়েশন বোঝাটা সহজতর হয়ে যাবে। রিমেম্বার, ইন আইএলস আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন ফাইন্ডিং আনসার্স। তো আমরা প্রথম কোয়েশ্চনটা পড়লাম এবং বুঝলাম সেটা মাইকেল ফ্যারাডে প্রথম ব্যক্তি ছিল যে পার্কিনের এবিলিটিটা রেকগনাইজ করতে পারছিল অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। নাইস। সেকেন্ড স্টেপ কিওয়ার্ড সিলেক্ট করা। এখানে অবশ্যই রিমেম্বার, নাম আর নাম্বার এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, কারণ এগুলো খুবই সহজে পাওয়া যায় পেসেজে। এখানে নাম আছে মাইকেল ফ্যারাডে, সো অফকোর্স এটা আমাদের একটা কিওয়ার্ড। ফার্স্ট পারসন, সে প্রথম ব্যক্তি কিনা সেটা আমরা দেখব, তো এটা একটা কিওয়ার্ড। পার্কিন, অবশ্যই শুধু পার্কিন না, পার্কিনের এবিলিটি পুরোটাই নিলাম কিওয়ার্ড হিসেবে। স্টুডেন্ট, হ্যাঁ এটাও কিওয়ার্ড। কেমিস্ট্রি, বেশি কিওয়ার্ড অনেকগুলো হতে পারে, বাট রিমেম্বার সবগুলো পেসেজে খুঁজে পাইতে হবে এরকম কিন্তু নয়, অ্যাটলিস্ট দুইটা যেন থাকে। অলরাইট, আর এই সব কিওয়ার্ড কিন্তু হুবহু প্যাসেজের মধ্যে থাকবে না, সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিমস থাকতে পারে। উই হ্যাভ টু বি ওপেন মাইন্ডেড অ্যাবাউট দ্যাট। আর যখনই আমরা প্রথম একটা কিওয়ার্ড পাবো, লেটস আমি যদি মাইকেল ফেয়ারে পাই, অথবা পার্কিন পাই, অথবা স্টুডেন্ট পাই, অথবা কেমিস্ট্রি, যে কোনো একটা পাইলাম, দেন ইউ শুড স্লো ডাউন, রাইট, এবং আশেপাশে দেখা যে বাকি ওয়ার্ডগুলো আছে কিনা হুবহু অথবা সিনোনিম হিসাবে। যখনই তুমি স্লো ডাউন হয়ে যাবে তখন সিনোনিমগুলো ধরতে পারা সহজ হয়ে যাবে। প্রত্যেকটা ওয়ার্ড যে হুবহু থাকবে এরকমও না, সিনোনিম থাকাটা খুবই নর্মাল রিডিংয়ের ক্ষেত্রে। অলরাইট, আমাদের মাইকেল ফ্যারাডে, ফার্স্ট পারসন, পার্কিনস এবিলিটি, স্টুডেন্ট, কেমিস্ট্রি, এই ওয়ার্ডগুলো কোন জায়গায় আছে আমরা এখানে খুঁজে বের করার চেষ্টা করব স্ক্যানিং এর মাধ্যমে। স্ক্যানিং কি, কত প্রকার, কি কি, এগুলো আমি আমার
আগের ভিডিওগুলোতে ভালো করে এক্সপ্লেন করছি। তো যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখো নাই তারা জলদি গিয়ে দেখো। মুভিং অন। সো আমরা খুঁজতেছি মাইকেল ফ্যারাডে। কেমিস্ট্রি পাইছি আমি, যদিও মাইকেল ফ্যারাডে পাইনি। কেমিস্ট্রি পাইছি। এখন আমি স্লো ডাউন হয়ে যাব, দেখবো যে বাকি ওয়ার্ডগুলো এখানে আছে কি না। এই যে মাইকেল ফ্যারাডে আছে, বুঝছি। আমি যদি দ্রুত খুঁজতে থাকতাম তাহলে তো এটা আমার চোখে পড়তো না। বাট আমি যখনই হচ্ছে কেমিস্ট্রি পাইলাম, দেন আই রিডিউসড মাই স্পিড, বাকি ওয়ার্ডগুলো আমি খুঁজতে থাকলাম। যেমন আমি স্টুডেন্টও পাইলাম, কেমিস্ট্রি পাইলাম, মাইকেল ফ্যারাডে। আর পার্কিন তো এই পুরো প্যাসেজটাই হচ্ছে পার্কিনকে নিয়ে, সে তো আর থাকি, সেটা কি আর বলতে হয় নাকি। তো এই ওয়ার্ডগুলো এখানে আছে, তার মানে এই অংশটার মধ্যেই, প্যাসেজের এই অংশটার মধ্যেই এটার আনসার আছে। নাও দ্য নেক্সট জব ইজ টু রিড দ্য পোর্শন অফ দ্য প্যাসেজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। যেখানে কিওয়ার্ডগুলো পাওয়া গেছে সেই সেন্টেন্সের একদম শুরু থেকে, এবং এই শুরুটা হচ্ছে এজ এ স্টুডেন্ট, এখান থেকে। লেটস রিড ইট আউট। As a student at the City of London School, Parkin became immersed in the study of chemistry. এখন আমরা জানি না তার এই যে এবিলিটিটা সেটা কে প্রথমে রিকগনাইজ করছিল। His talent and devotion to the subject were perceived, পারসিভ মানে হচ্ছে বুঝতে পারা, এই যে রিকগনাইজ হচ্ছে সিনোনিম ইউজ করছে এখানে। কে পারসিভ করছে? বাই হিজ টিচার থমাস হল। অলরাইট, তাহলে কে পারসিভ করছে সেটা আমরা পাইছি, থমাস হল। অলরাইট, সেন্টেন্সের শুরু থেকে পড়াটা শুরু করা যেমন ইম্পর্টেন্ট, একইভাবে সেন্টেন্সের শেষ পর্যন্ত পড়ে যাওয়াটাও ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কমা আছে থমাস হলের পরে, তার মানে সেন্টেন্সটা এখন শেষ হয় না, একদম ফুল স্টপে গিয়ে শেষ হবে। সো উই উইল কিপ রিডিং, বাট আমরা পাইছি কে পারসিভ করছে? থমাস হল। অলরাইট, দেখি মাইকেল ফ্যারাডে নিয়ে কি বলা হচ্ছে। Who encouraged him to attend a series of lectures given by the eminent scientist Michael Faraday at the Royal Institution. তাইলে এই অংশটা পরে বোঝা গেল যে হিজ ট্যালেন্ট এন্ড ডিভোশন, হিজ বলতে পার্কিনের ট্যালেন্ট আবার ডিভোশনটা কে পারসিভ করছে? পারসিভ বাই হিজ টিচার, নাম হচ্ছে থমাস হল। মোরওভার মাইকেল ফ্যারাডে হচ্ছে পারসিভ তো করে নাই, এই থমাস হল হচ্ছে তাকে এনকারেজ করছিল মাইকেল ফ্যারাডের লেকচার শোনার জন্য এট দ্য রয়্যাল ইনস্টিটিউশন। সো এই ইনফরমেশনটা নিয়ে আমরা হচ্ছে আবার কোয়েশনে ব্যাক যাব। কোয়েশনে বলা হয়েছিল মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রেকগনাইজ পার্কিনস এবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। এই কোয়েশনটা থ্রু লেখার মানে হচ্ছে যে মাইকেল ফ্যারাডে প্রথম ব্যক্তি ছিল যে পার্কিনের এবিলিটি রিকগনাইজ করছিল অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য কেমিস্ট্রি, যেটা আমরা পেসেজে পাই নাই, বরং এর উল্টো পাইছি, অন্য একজন ব্যক্তি হুজ নেম ওয়াজ থমাস হল, যেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। আর যদি এরকম কন্ট্রাডিক্টরি হয় কোয়েশনের সাথে, তাহলে আনসার হবে ফলস। গ্রেট, যারা যারা কারেক্ট আনসার করতে পারছো। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন, মাইকেল ফ্যারাডে সাজেস্ট করছে পার্কিনকে কি? পার্কিন শুড এনরোল, এনরোল অর্থ ভর্তি হওয়া, কোনো কোর্সে, এডুকেশনাল কোর্সে ভর্তি হওয়া হচ্ছে এনরোল। কিসে? ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার জন্য পার্কিনকে মাইকেল ফ্যারাডে সাজেস্ট করেছিল। অ্যাগেইন এখানে আমাদের কিওয়ার্ড হবে মাইকেল ফ্যারাডে, অফ কোর্স। সাজেস্টেড শব্দটা নেওয়া যায়, অলরাইট। রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, এই যে এইটা একটা নাম, কিন্তু নাম এবং নাম্বার খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আমি আগেই বলেছিলাম। আর এনরোল শব্দটাও নেওয়া যায় কিওয়ার্ড হিসাবে। রিমেম্বার, সবগুলো শব্দ পাওয়া যাবে না অলরাইট, এবং পাওয়ার দরকারও নেই। আমাদের হচ্ছে অ্যাটলিস্ট 2-3 এরকম শব্দ থাকতে হবে। বাট একটা শব্দ পাওয়ার পরে উইল স্লো ডাউন অ্যান্ড লুক ফর দ্য আদার ওয়ার্ডস অ্যাজ সিনোনিমস অর অ্যান্টোনিমস। So Michael Faraday suggested enroll Royal College of Chemistry. মাইকেল ফ্যারাডে হচ্ছে এখানে পাইলাম, আর বাকি দেখো রয়্যাল ইনস্টিটিউশন পাইছি। কনফিউজ হবে না, রয়্যাল ইনস্টিটিউশন আর রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি টু ডিফারেন্ট থিংস। এই যে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি আমরা পেয়ে গেছি এখানে। ওকে, তো এইখানে হচ্ছে আশেপাশে আনসার থাকার কথা। অলরাইট, দেখা যাক। সো মাইকেল ফ্যারাডের হচ্ছে লেকচার শোনার জন্য থমাস হল তাকে এনকারেজ করতো, এটা তো আমরা পাইছি। এর পরবর্তী থেকে পড়া শুরু করি। দোজ স্পিচেস tired the young chemist enthusiasm further.
এই স্পিচগুলো, মাইকেল ফ্যারাডের স্পিচগুলো তার এনথুজিয়াজম মানে হচ্ছে আগ্রহ আরও বাড়িয়ে দিছে। অ্যান্ড হি লেটার অন ওয়েন্ট অন টু অ্যাটেন্ড দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, এবং পরবর্তীতে সে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে অ্যাটেন্ড করছে, হুইচ হি সাকসিডেড ইন এন্টারিং ইন 1853 অ্যাট দ্য এজ অফ 15। 1853 সালে সে সাকসেসফুলি এন্টার করতে পারছে। এইটাতে হয়তো টেস্ট সেমেস্টার বিষয় আছে, অ্যাডমিশন টেস্টের। সো ফাইনালি সে 1853 সালে 15 বছর বয়সে সে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে অ্যাটেন্ড করতে পারছে। তো এই অংশটা পরে কি বোঝা গেল, কে তারা সাজেস্ট করছে? ইউ সি, কোয়েশ্চেন নাম্বার 2 ছিল মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন শুড এনরোল ইন রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। এটা ট্রু লেখার মানে হচ্ছে মাইকেল ফ্যারাডে তাকে সাজেস্ট করেছিল। এটা ফলস লেখার মানে হচ্ছে মাইকেল ফ্যারাডে তাকে সাজেস্ট করেনি, অথবা অন্য কেউ তাকে সাজেস্ট করেছিল, যার কোনোটাই হচ্ছে প্যাসেজের এই অংশ থেকে বোঝা যাচ্ছে না। সো যখনই আমরা কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে ট্রুও লিখতে পারবো না, ফলসও লিখতে পারবো না, অনলি দেন উই উইল রাইট নট গিভেন, যার মানে হচ্ছে এনাফ ইনফরমেশন এখানে নাই। সে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে গেছে এবং 1853 সালে সাকসেসফুলি এন্টার করছে অ্যাট দ্য এজ অফ 15, এবং মাইকেল ফ্যারাডের স্পিচগুলো তার এই কেমিস্ট্রির প্রতি আগ্রহ বাড়াইছে, এটাও সত্য। বাট এর মানে এই না যে মাইকেল ফ্যারাডে তাকে সাজেস্ট করছে। কে সাজেস্ট করছে কি করে না এই বিষয়টা এখানে নাই। Hence, the answer will be not given. Number 3. Parkin employed August Wilhelm Hoffman. Parkin employ করছে, কারে এমপ্লয় করছে? অগাস্ট ওয়েলহেম হফম্যান as his assistant. কে কারে এমপ্লয় করছে এখানে, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। পার্কিন এখানে একটা সাবজেক্ট, পার্কিন এমপ্লয় করছে। রিমেম্বার, হি ইজ দ্য বস হিয়ার। কারে এমপ্লয় করছে? অগাস্ট ওয়েলহেম হফম্যান। কি হিসাবে? অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এই প্যাসেজটা খুবই সহজ একটা প্যাসেজ, কারণ এখানে ম্যাক্সিমাম কিওয়ার্ডই হচ্ছে নাম, নামগুলো খুবই সহজেই পাওয়া যায়। সো পার্কিন তো আছেই পুরো প্যাসেজ, আমরা খুঁজবো অগাস্ট ওয়েলহেম হফম্যান এবং অ্যাসিস্ট্যান্ট শব্দটা আছে কিনা সেটা আমরা দেখবো। পরবর্তী প্যারাগ্রাফে হচ্ছে হফম্যান আমি পাইলাম, আর পুরো নামটাও পাইছি, অগাস্ট ওয়েলহেম হফম্যান। নাইস। অ্যাসিস্ট্যান্ট শব্দটা কি আছে একটু যদি আমরা খুঁজি, এই যে অ্যাসিস্ট্যান্ট শব্দটা পেয়ে গেছি না, তার মানে এখানে আনসার থাকতে হবে, থাকার সম্ভাবনা বেশি, মানে কি থাকতেই হবে। তাহলে আমরা শুরু থেকে পড়ি, এটা হচ্ছে একদম প্যারাগ্রাফের শুরু থেকেই। At the time of Parkin's enrollment, পার্কিনের এনরোলমেন্টের সময়, ভর্তির সময়, the Royal College of Chemistry was headed by the noted German chemist August Wilhelm Hoffmann. You see, রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে সে যখন এন্টার করছে ওই সময়টাতে দিস রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি ওয়াজ হেডেড, তার মানে এটার হেড হচ্ছে ছিল নোটেড মানে হচ্ছে বিখ্যাত বা পরিচিত, ওয়েল নন, ফেমাস, নোটেড জার্মান কেমিস্ট, নাম হচ্ছে কি অগাস্ট ওয়েলহেম হফম্যান, সে হচ্ছে ওই ইনস্টিটিউশনের হেড ছিল। উইল কিপ রিডিং। পার্কিন্স সাইন্টিফিক গিফটস সুন কট হফম্যানস অ্যাটেনশন। পার্কিনের যে গিফট ছিল, আই মিন সাইন্টিফিক যে নলেজটা ছিল তার, গড গিফটেড, এটা হচ্ছে হফম্যানের অ্যাটেনশন ক্যাচ করতে পারছে খুব শিগগিরই। অ্যান্ড উইদিন 2 years হি বিকেম হফম্যানস ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট। হি বলতে এখানে পার্কিনরে বোঝানো হয়েছে, তার মানে পার্কিন বিকেম হফম্যানস অ্যাসিস্ট্যান্ট, তার মানে এখানে হফম্যান ইজ দ্য বস আর পার্কিন হলো অ্যাসিস্ট্যান্ট। কোয়েশ্চনে বলছিল পার্কিন ইজ দ্য বস আর হফম্যান অ্যাসিস্ট্যান্ট, যেটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি। সো এটার আনসার হবে অবশ্যই ফলস। ওকে, বাকিগুলো আনসার আমি লিখি নাই কেন আমি বুঝতে পারলাম না। লেট মি জাস্ট রাইট ইট। এটা আনসার ছিল নট গিভেন, এটার আনসার ছিল কি ছিল? এটার আনসার, হ্যাঁ এটা আনসার ফলস ছিল। False, not given false. Nice. Now we'll move on to the next one. Question number 4. Parkin was still young. সে ইয়াং ছিল, খুবই কম বয়সের ছিল। কখন? When he made the discovery, যখন সে ডিসকভারিটা করছিল, আবিষ্কারটা করছিল। কিসের ডিসকভারি? That made him rich and famous, যেটা তাকে রিচও করছিল, ফেমাসও করছিল। কোয়েশ্চনটা হচ্ছে পার্কিন যখন ডিসকভারি করছিল, যে ডিসকভারিটা তাদের ধনীও করছে, বিখ্যাতও করছে, তখন সে খুবই ইয়াং ছিল। অলরাইট,
তাহলে এখানে অবশ্যই ডিসকভারিটা ইম্পর্ট্যান্ট একটা কিওয়ার্ড। তারপর ইয়াং শব্দটাও কিওয়ার্ড। রিচ অ্যান্ড ফেমাস, রিচ মানে হচ্ছে ধনী, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। তো আমরা খুঁজবো আগের কোয়েশনও যেখানে পাইছি সেখান থেকে, আই মিন এরপর থেকেই ইয়াং ইয়াং শব্দটা ওই আগের কোয়েশনের সেন্টেন্সের মধ্যে ছিল। আচ্ছা, এর আশেপাশে থেকে বাকিগুলো ছিল আছে কিনা কিছু। ব্রেক থ্রু আছে। ব্রেক থ্রু হচ্ছে ডিসকভারির সিনোনিম। ব্রেক থ্রু আছে। কি রিচ এবং ফেমাস বিষয়টা এখানে আছে কিনা? হ্যাঁ, এই যে ফেম মানে হচ্ছে সুনাম, আর ফরচুন মানে যদিও ভাগ্য বোঝায়, এখানে ফরচুন মানে অনেক সম্পদ বোঝাইছে। তখন রিচ এবং ফেমাস এই শব্দগুলো এখানে আছে। অ্যান্ড উইল রিড ইট ফ্রম দ্য টপ। যেটা শুরু হয়েছে, I mean, he became Hoffman's youngest assistant. সে সবচেয়ে কম বয়সী অ্যাসিস্ট্যান্ট ছিল। অলরাইট, নট লং আফটার দ্যাট, এর বেশি সময় পরে না, তার মানে সাথে সাথে সে ইয়াং থাকতেই সে হচ্ছে 15 বছর বয়সে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে অংশগ্রহণ করছে। 2 বছরের মধ্যে সে অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, তার মানে তার বয়স ছিল তখন 17। তাহলে সে ইয়াং ছিল কি বুড়ো হয়ে গেছিল? 17 বছরে বুড়ো হয় মানুষ? 17 বছর মানুষ ইয়াং থাকে, তাহলে সে ইয়াং ছিল তখন যখন কি করছে, নট লং আফটার দ্যাট, এই ইয়াং থাকার কিছুদিনের মধ্যেই, বেশি দেরি হয়নি, পার্কিন মেড দ্য সায়েন্টিফিক ব্রেক থ্রু। পার্কিন হচ্ছে ডিসকভারিটা করছে, ব্রেক থ্রুটা করছে কিসের? তারপর কি হয়েছে? দ্যাট উড ব্রিং হিম বোথ ফেম অ্যান্ড ফরচুন, যেটা তাকে নাম এবং সম্পদ দুইটাই দিয়েছিল। সো কোয়েশন নাম্বার 4, ট্রু লেখার মানে হচ্ছে, আমরা আবার কোয়েশনটা পড়ি। পার্কিন ওয়াজ স্টিল ইয়াং, পার্কিন ইয়াং ছিল when he made the discovery that made him rich and famous, যেই ডিসকভারিটা তাকে হচ্ছে ধনী এবং বিখ্যাত করেছিল। তো এটা ট্রু লেখার মানে হচ্ছে সে ইয়াং ছিল, এবং এই বিষয়টা আমরা প্যাসেজ থেকে প্রমাণ পাইছি যে হি ওয়াজ হফম্যানস দি ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হিজ এজ ওয়াজ 17। আর এর সাথে সাথেই, বেশি দেরিতে নয়, সাথে সাথেই পার্কিন এই ব্রেক থ্রুটা করছে, হুইচ বট হিম ফেম অ্যান্ড ফরচুন, যেটা তার জন্য অনেক সম্পদ এবং সুনাম নিয়ে এসেছিল। সো ইয়া, হি ওয়াজ ইয়াং। তাই অ্যান্সারটা হবে ট্রু। নো সারপ্রাইজ, ইজি রাইট? আই মিন কাম অন গাইস, এগুলো এরকম কোয়েশন এক্সামে আসাই উচিত না। এত সহজ কোয়েশন আসলে হয়, একটু কঠিন হওয়া উচিত। দেখা যাক 5 নাম্বারটা কঠিন কেন। দ্য ট্রিজ, গাছগুলো, ফ্রম হুইচ, যেটা থেকে, কুইনাইন, কুইনাইন কোনো একটা ইয়ের নাম হবে, জিনিসের নাম হবে, ইজ ডেরাইভড। ডেরাইভ মানে হচ্ছে সংগ্রহ করা, অ্যাকচুয়ালি কোনো কিছু থেকে হচ্ছে নিঃসরণ করা। কীভাবে বোঝাবো? ডিরাইভ মানে হচ্ছে, যেমন গাছ থেকে যদি আমরা রস বাইর করি, ওইটাকে ডিরাইভ বলা হয়। অলরাইট, কোনো কিছু থেকে কোনো কিছু নিঃসরণ করা, সংগ্রহ করা, আহরণ করা। অলরাইট, সো দ্য ট্রিজ ফ্রম হুইচ কুইনাইন ইজ ডিরাইভড, গাছগুলো যেগুলো থেকে কুইনাইন ডিরাইভ করা হয়, সংগ্রহ করা হয় অথবা আহরণ করা হয়, গ্রো, এগুলো জন্মায় কোথায়? অনলি ইন সাউথ আমেরিকা, শুধুমাত্র সাউথ আমেরিকাতেই জন্মায়। কোয়েশনটা বুঝা গেছে? যে গাছ থেকে কুইনাইন ডিরাইভ করা হয়, যে গাছ থেকে কুইনাইন সংগ্রহ করা হয়, সেগুলো শুধুমাত্র হচ্ছে সাউথ আমেরিকাতেই জন্মায়। সেখানে অবশ্যই ট্রি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, কুইনাইন এটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, ডিরাইভড ইজ অলসো ইম্পর্ট্যান্ট, সাউথ আমেরিকা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই নামগুলো খুব ইম্পর্ট্যান্ট, ট্রি, কুইনাইন, ডিরাইভ, সাউথ আমেরিকা। আমরা যাবো পেসেজে গিয়ে হচ্ছে দেখবো এই ওয়ার্ডগুলো আছে কি না। মুভিং অন, কুইনাইন প্রথমে আমরা পেয়ে গেছি। ওকে, এর আশেপাশে হচ্ছে এই শব্দগুলো যদি থাকে, এই যে ডিরাইভটাও পেয়ে গেছি আমরা, রাইট? খুবই সহজ, আমি এই পেসেজটা আসলে খুব সহজ, এটা আমার করাই উচিত হয় না। আচ্ছা, পরবর্তী হচ্ছে কঠিন একটা পেসেজ নিবান। এই যে সাউথ আমেরিকাও চলে আসছে এখানে, দেখা যাক। তার মানে এই যে এই 5 নম্বর কোয়েশনটা ট্রু লেখার মানে হচ্ছে যে গাছ থেকে কুইনাইন ডিরাইভ করা হয় সেটা শুধুমাত্র সাউথ আমেরিকার জন্য, রিমেম্বার দ্যাট, কনফিউজ হবে না। লেটস রিড ইট ফ্রম দ্য টপ। At the time, quinine was the only viable medical treatment for malaria. ওই সময়টাতে কুইনাইন ছিল একমাত্র গ্রহণযোগ্য ট্রিটমেন্ট ম্যালেরিয়া। ওকে, দ্য ড্রাগ ইজ ডিরাইভড, দ্য ড্রাগ বলতে এই যে ওষুধ বোঝাচ্ছে, এই কুইনাইন বোঝাচ্ছে। দ্য ড্রাগ ইজ ডিরাইভড ফ্রম দ্য বার্ক অফ চিনচনা ট্রি। নাইস নেম। তাহলে এই ড্রাগটা অর্থাৎ কুইনাইনটা হচ্ছে চিনচনা ট্রি থেকে হচ্ছে ডিরাইভ করা হয়।
নাও দ্যাটস ফাইন, বাট আমরা এখনো আমাদের মূল জিনিসটা পাই নাই যে এই যে ট্রি, এই চিনচনা ট্রি, এটা হচ্ছে শুধুমাত্র সাউথ আমেরিকায় জন্মায় কিনা। উইল কিপ রিডিং। The drug is derived from the bark of cinchona tree native to South America. নেটিভ এর মানে কি হচ্ছে ওই দেশের, তাই তো? লাইক আমরা যখন বলি নেটিভ, হি ইজ নেটিভ টু ইংল্যান্ড, মানে হচ্ছে সে ওই ইংল্যান্ডের হচ্ছে স্থানীয়। হ্যাঁ, নেটিভ মানে হচ্ছে স্থানীয়। অলরাইট, তার মানে এই গাছটা হচ্ছে সাউথ আমেরিকার নিজেদের গাছ। সাউথ আমেরিকা হচ্ছে এটা লোকাল গাছ। হ্যাঁ, বাট কোয়েশ্চনটা হচ্ছে শুধুমাত্র সাউথ আমেরিকার জন্য কিনা। অলরাইট, ডোন্ট বি কনফিউজড, কিপ রিডিং। And by 1856, demand for the drug was surpassing the available supply. এবং এটার 1856 সাল পর্যন্ত হচ্ছে এটা কি হচ্ছে, ডিমান্ডটা সাপ্লাইয়ের চাইতে বেড়ে গেছে। তো এটা আমাদের কনসার্ন না, কনসার্ন ছিল যে শুধুমাত্র সাউথ আমেরিকায় পাওয়া যায় কিনা। আমরা এতটুকু বুঝতে পারছি যে এটা সাউথ আমেরিকার স্থানীয় একটা গাছ, বাট এর মানে এই নয় যে এটা শুধুমাত্র সাউথ আমেরিকায় পাওয়া যায়, অথবা যে এটা শুধুমাত্র সাউথ আমেরিকায় পাওয়া যায় না এই বিষয়টাও এখানে মেনশন নেই। এই যে নট ফলস আর নট গিভেন হচ্ছে তোমরা কনফিউজ হয়ে যাও, আমি জানি না কেন কনফিউজ হয়ে। ইউ সি, ট্রু ফলস নট গিভেন লেখার আগে 1 সেকেন্ড পজ নেবা। অলরাইট, পজ নিয়ে চিন্তা করবা যে এই কোয়েশনটা ট্রু লেখার মানে কি। রিড দ্য কোয়েশন নাম্বার 5 again. The trees from which quinine is derived grow only in South America. তার মানে এটা, এই কোয়েশনটা, কোয়েশন নাম্বার 5টা ট্রু লেখার মানে হচ্ছে যে এই কুইনাইন যে গাছ থেকে জন্মায়, আমরা গাছের নামটা এখানে পাইছি চিনচনা ট্রি, তাহলে এই চিনচনা ট্রিটা শুধুমাত্র সাউথ আমেরিকায় জন্মায়। আমরা পাইছি যে এটা সাউথ আমেরিকার স্থানীয় একটা গাছ, লোকাল একটা গাছ, তার মানে এই নয় যেটা শুধুমাত্র সাউথ আমেরিকায় জন্মায়। অলরাইট, তার মানে এটা ট্রু লেখা যাচ্ছে না, এটা এখানে ইনফরমেশন নাই। নাও এটাকে ফলস লেখার মানে হচ্ছে শুধুমাত্র সাউথ আমেরিকায় জন্মায় না, অর্থাৎ বিশ্বের অন্যান্য জায়গায়ও জন্মায়। এই জিনিসটাও কিন্তু এখানে মেনশন নাই। তো যখনই আমরা হচ্ছে ট্রুও লিখতে পারবো না, ফলসও লিখতে পারবো না, আমাদের অনলি অপশন রিমেইনস নট গিভেন। নাইস। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 6. পার্কিন হোপড টু ম্যানুফ্যাকচার, কি ম্যানুফ্যাকচার করতে হোপ করছে? এ ড্রাগ, একটা ওষুধ। ড্রাগ মানে ওই যে আবার মাদক টাদক না, কিন্তু ড্রাগ মানে হচ্ছে ওষুধ। ফ্রম এ কোল টার ওয়েস্ট প্রোডাক্ট। পার্কিন হোপড, পার্কিন আশা করেছিল অথবা ইচ্ছা করেছিল। হ্যাঁ, কি ইচ্ছা করছে? টু ম্যানুফ্যাকচার এ ড্রাগ, একটা ড্রাগ বানাইতে। ম্যানুফ্যাকচার মানে হচ্ছে উৎপন্ন করা, টু প্রডিউস। ফ্রম এ কোল টার ওয়েস্ট প্রোডাক্ট, কোল টার ওয়েস্ট প্রোডাক্ট থেকে। ওকে, তাহলে এটা ট্রু লেখার মানে হচ্ছে সে কোল টার ওয়েস্ট প্রোডাক্ট থেকে একটা ওষুধ বানাতে চেয়েছিল। ফলস লেখার মানে হচ্ছে সে চায় নাই। আর যখনই আমরা ট্রু ফলস কিছু লিখতে পারবো না তখন নট গিভেন। তো এখানে কিওয়ার্ড হচ্ছে ড্রাগ, অফকোর্স ম্যানুফ্যাকচার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি কোল টার ওয়েস্ট প্রোডাক্ট। দেখা যাক এই জিনিসটা কোন জায়গায় আছে। মুভিং অন। ড্রাগ তো আমরা পাইছি, কিন্তু এখানে কোল টার ওয়েস্ট প্রোডাক্ট নাই। ওকে, আচ্ছা ম্যানুফ্যাকচার পাইছি। ওকে, দেখা যাক আশেপাশে বাকি ওয়ার্ডগুলো আছে কিনা। এই যে, এই তো কোলটার ওয়েস্ট প্রোডাক্টটা পাওয়া গেছে। নাইস। তাহলে এই অংশটা হচ্ছে শুরু থেকে যদি পড়ি তাহলে বোঝা যাবে যে সে এই কোলটার ওয়েস্ট প্রোডাক্ট থেকে কোনো ড্রাগ ম্যানুফ্যাকচার করতে চেয়েছিল কি না। অলরাইট, লেটস সি। ডিউরিং হিজ ভ্যাকেশন, হি বলতে এখানে পার্কিনকে বোঝানো হয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই পুরো প্যাসেজটা হচ্ছে পার্কিনকে নিয়ে। During his vacation in 1856, Parkin spent his time in the laboratory on the top floor of his family house. Okay. He was attempting, এই যে চেষ্টা করছিল, কি চেষ্টা করছিল? টু ম্যানুফ্যাকচার কুইনাইন ফ্রম অ্যানিলাইন। সে অ্যানিলাইন থেকে কুইনাইন ম্যানুফ্যাকচার করতে চেষ্টা করছিল। অলরাইট, তারপরে কমা দিয়ে বলতেছে an inexpensive and readily available coal tar waste product. এই কমা এবং হাইফেন খুবই ইম্পর্টেন্ট। আমি আমার আগের ভিডিওগুলোতে বারবার বলছি যে কমা এবং হাইফেন খুবই ইম্পর্টেন্ট, কারণ কমার পরবর্তী অংশ এর পূর্ববর্তী অংশকে হচ্ছে এক্সপ্লেন করে, একইভাবে হাইফেনটাও তার পরের অংশ আগের অংশকে এক্সপ্লেন করে। যেমন এখানে বলছে হি ওয়াজ অ্যাটেম্পটিং টু ম্যানুফ্যাকচার কুইনাইন ফ্রম অ্যানিলাইন, তারপর কমা দিছে, দিয়ে বলতেছে অ্যান ইনএক্সপেন্সিভ, মানে খুব বেশি এক্সপেন্সিভ নয়,
অ্যান্ড রেডিলি অ্যাভেলেবল, যেটা খুবই প্রস্তুত প্রস্তুত করা থাকে সবসময় কোল্ড আর ওয়েস্ট প্রোডাক্ট। এর মানে হচ্ছে এই কমার আগের অংশ অর্থাৎ অ্যানালাইন, অ্যানালাইনটা কি একটা ইনএক্সপেন্সিভ এবং রেডিলি অ্যাভেলেবল কোল্ড আর ওয়েস্ট প্রোডাক্ট। তার মানে সে অ্যাটেম্প্ট করছিল কুইনাইন ম্যানুফ্যাকচার করার জন্য অ্যানালাইন থেকে, এবং অ্যানালাইনটা হচ্ছে একটা কোল্টার ওয়েস্ট প্রোডাক্ট। তার মানে সে একটা কোল্টার ওয়েস্ট প্রোডাক্ট থেকে ড্রাগ ম্যানুফ্যাকচার করতে চেষ্টা করছিল। ইউ সি, তার মানে এটা হচ্ছে ট্রু। নাইস। আর আগের কোয়েশ্চেনটা নট গিভেন ছিল, আমি লিখি নাই কেন, মনে করে দেবো না আমাকে? আচ্ছা, তোমরা তো কথা বলতে পারো না, শুধু আমি বলতেছি এখানে, তোমরা শুধু শুনবা। নাইস। ওকে, আমি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে লাইভ ক্লাসেস আয়োজন করব, সেখানে হচ্ছে তোমরা বলতে পারো, ডোন্ট ওয়ারি। বাট আপাতত শুনে যাও শুধু। নাম্বার 7, পার্কিন ওয়াজ ইন্সপায়ার্ড, সে ইন্সপায়ার হয়েছিল, উৎসাহিত হয়েছিল বাই দ্য ডিসকভারিজ অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুর। পার্কিন ইন্সপায়ার হয়েছিল কার দ্বারা? একটা মিনিট, ইন্সপায়ার হয়েছিল কার দ্বারা? ডিসকভারি দ্বারা। কার ডিসকভারি? লুই পাস্তুরের। তার মানে এটা ট্রু লেখার মানে হচ্ছে সে লুই পাস্তুরের ডিসকভারি দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল, উৎসাহ পাইছিল। ফলস লেখার মানে হচ্ছে যে সে লুই পাস্তুরের ডিসকভারি দ্বারা উৎসাহ পায় নাই, অথবা অন্য কিছু দ্বারা সে ইন্সপায়ার হয়েছিল। অলরাইট। আর যখনই ট্রু অথবা ফলস কোনটাই আমরা লিখতে পারবো না, উইল রাইট নট গিভেন। নাইস। সো এখানে অবশ্যই ইন্সপায়ার্ড, ডিসকভারি, তারপর লুই পাস্তুর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কিওয়ার্ড। ওকে, দেখা যাক। লুই পাস্তুর আমরা পেয়ে গেছি। ওকে, এখানে যদিও বাকি শব্দগুলো পাওয়া যাচ্ছে না, বাট তারপরও হচ্ছে আমরা এই অংশটা পড়া উচিত, কারণ এখানে লুই পাস্তুর সম্পর্কে বলা আছে। শুরু হয়েছে এন্ড থেকে। আচ্ছা, এর আগের অংশটা থেকে আমরা পড়ি, একটু আগে থেকে পড়ি, বুঝতে সুবিধা হবে। এখান থেকে পড়ি। Incorporating potassium dichromate and alcohol into the aniline at various stages of the experimental process. এটা শুধু একটা প্রসেসের বর্ণনা করতেছে, এটা নাথিং ইম্পর্টেন্ট। He finally produced a deep purple solution. সে একটা পার্পল সলিউশন মানে হচ্ছে দ্রব্য সে প্রডিউস করছে। And proving the truth of famous scientists সে ওই ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুরস ওয়ার্ডস, লুই পাস্তুরের যা বলছিল সেটা সত্য প্রমাণ করছে। কি বলছিল? চান্স ফেভার্স অনলি দ্য প্রিপেয়ার্ড মাইন্ড। চান্স শুধুমাত্র প্রস্তুত যারা, তাদেরকেই ফেভার করে। পার্কিন saw the potential of his unexpected find. এই অংশটা পরে আমরা কি বুঝলাম? সে লুই পাস্তুর ডিসকভারি থেকে ইন্সপায়ার হয়েছে? না, লুই পাস্তুরের কোনো ডিসকভারি এখানে নাই। এখানে শুধুমাত্র এটা বলছে যে সে হচ্ছে একটা পার্পল দ্রব্য প্রডিউস করছে, রাইট? এবং এইটা দ্বারা প্রমাণিত হয়েছে লুই পাস্তুর যেটা বলছিল। লুই পাস্তুর বলছিল যে চান্স ফেভার্স অনলি দ্য প্রিপেয়ার্ড মাইন্ড, যারা প্রস্তুত তাদেরকেই শুধু চান্স ফেভার করে। তো এটা তার একটা বাণী সত্য প্রমাণিত হয়েছে, দ্যাটস ইট। তার মানে এই না যে সে ইন্সপায়ার্ড হয়েছে, অথবা সে যে ইন্সপায়ার্ড হয় না এইটাও কিন্তু এখানে বলা নাই, অথবা অন্য কোথাও থেকে সে ইন্সপিরেশন পাইছে সেটাও বলে। তার মানে এটাকে ফলসও লেখা যাচ্ছে না। তো যখন এরকম হবে ট্রুও লিখতে পারবে না, ফলসও লিখতে পারবে না, আমরা তখনই লিখব নট গিভেন। একটা টিপ আমি এখানে দিই, যেটা হচ্ছে যখন তোমরা কনফিউজড হয়ে যাওয়া, বুঝতে পারতেছো না ট্রু লিখবা নাকি ফলস লিখবা, অলরাইট? নাও আন্দাজে ট্রু লেখার চাইতে অথবা আন্দাজে ফলস লেখার চাইতে আন্দাজে নট গিভেন লিখবা। কারণ তুমি হয়তো বুঝতে পার, এটা এটা ভেরি মাচ পসিবল যে তুমি পারো না, এই জন্য বুঝতে পারতেছো না যে কোনটা ট্রু আর কোনটা ফলস। বাট এটাও সম্ভাবনা আছে যে হয়তোবা আনসার তো এখানে নাই, এজন্য তুমি বুঝতেছো না। এটা একটা পসিবিলিটি, রাইট? সো
আন্দাজে চোখ বন্ধ করে হচ্ছে ট্রু লেখার চাইতে অথবা চোখ বন্ধ করে ফলস লেখার চাইতে চোখ বন্ধ করে নট গিভেন লিখবা যখনই কোনো আনসার তুমি একেবারেই বুঝতে পারতেছো না কি হবে। সো দের ইজ এ চান্স যে আনসারটা কারেক্ট হওয়ার। মুভিং অন, এটা শুধুমাত্র হচ্ছে লাস্ট অপশন। এর আগে চেষ্টা করে যাবা যে ট্রু লেখা যায় কিনা অথবা ফলস লেখা যায় কিনা, ট্রু লেখার মানে কি অথবা ফলস লেখার মানে কি সেটাও চিন্তা করে নেবা লেখার আগে। উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চেন 8 to 13। আনসার দ্য কোয়েশ্চেনস বিলো, তার মানে শর্ট আনসার কোয়েশ্চেন। ইনস্ট্রাকশন হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, 2টা শব্দের বেশি লেখা যাবে না এখানে। এই শর্ট আনসার কোয়েশ্চেন হচ্ছে আই মিন সবচেয়ে সহজ টাইপ অফ কোয়েশ্চেন। এটা এটা পানির মতো সহজ না, এটা পানির থেকেও সহজ। অলরাইট, লেটস প্রুভ ইট। কোয়েশ্চেন নাম্বার 8। সো কোয়েশ্চেন নাম্বার 8, বিফোর পার্কিনস ডিসকভারি, পার্কিন ডিসকভারির আগে, উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি, সোসাইটির সমাজের কোন গ্রুপের সাথে ওয়াজ দ্য কালার পার্পল অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড মানে সম্পৃক্ত, পার্পল কালারটা কোন গ্রুপের সাথে সম্পৃক্ত ছিল। ইউ সি, ট্রু ফলস নট গিভেন, সরি, ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে আমাদের হচ্ছে নিজেদের হচ্ছে কোয়েশ্চেন ম্যানুফ্যাকচার করতে হয়, অর্থাৎ আমাদের নিজেকে কোয়েশ্চেন করতে হয় যে খালি জায়গায় কোন শব্দটা বসবে, আমরা কি কি খুঁজতেছি, কোন মানুষের নাম নাকি জায়গার নাম নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এগুলো নিজেকে প্রশ্ন করতে হয়। বাট ইয়েস না, সরি, কি বলে, শর্ট আনসার কোয়েশনের ক্ষেত্রে ওই ঝামেলাটাও নাই, ওখানে কোয়েশনটা দেওয়া আছে। যেমন এইখানে কি খুঁজতেছি আমরা, উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি, সোসাইটি একটা গ্রুপ আমরা খুঁজতেছি। অলরাইট, সো এই কিওয়ার্ডগুলো আমাদেরকে হচ্ছে প্যাসেজের ওই জায়গায় নিয়ে যাবে যেখানে আনসার আছে, এখানে গিয়ে শুধুমাত্র আমরা খুঁজবো কোনো গ্রুপের কথা বলা আছে কিনা এখানে, যাদের সাথে পার্পল কালারটা অ্যাসোসিয়েটেড ছিল অবশ্যই। অলরাইট, সো পার্পল কালার এটা অবশ্যই একটা কিওয়ার্ড। তারপর সোসাইটি অবশ্যই কিওয়ার্ড। তারপর ডিসকভারি মিসকভারি থাকতে পারে, এইটা আমরা মাথায় রাখলাম। অলরাইট, দেখা যাক, আমরা স্ক্যান করছি, স্ক্যান করে এই যে সোসাইটি পাইলাম। তোমাদের হচ্ছে স্ক্যানিংয়ে এখন আপাতত সমস্যা হতে পারে, বাট স্ক্যানিংটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। রিমেম্বার, কিপ প্র্যাকটিসিং আনটিল ইউ গেট বেটার এট ইট। এই যে পার্কিন্স ডিসকভারিটা আমরা পাইছি, এই শব্দটা এখানে ছিল। অলরাইট, এখানে আনসার থাকার কথা। আমরা হচ্ছে খুঁজতেছি একটা সোসাইটির গ্রুপ। রিমেম্বার আমরা কি খুঁজতেছি, লেটস রিড ইট। শুরু হয়েছে ইনডিড দ্য পার্পল কালার। আচ্ছা, এটা আমাদের মেইন কিওয়ার্ডটা তো আমরা মিস করলাম, পার্পল কালার। ওকে, ইনডিড মানে প্রকৃতপক্ষে, দ্য পার্পল কালার extracted from a snail was once so costly, মানে এত এক্সপেন্সিভ ছিল, that in society at the time only the rich could afford it, শুধুমাত্র রিচরাই এফোর্ড করতে পারতো। এখানে সোসাইটি একটা গ্রুপ আমরা পাইছি, সেটা হচ্ছে রিচ। কোনো কিছু না বুঝলেও তুমি রিচটা লিখে দিবা, আনসার কারেক্ট হয়ে যাবে। বাট তারপর আমরা শেষ পর্যন্ত পড়ে দেখি আর কিছু পাওয়া যায় কিনা এখানে। ফার্দার, natural dyes tended to be muddy in hue and fade quickly. It was against this backdrop that Perkins' discovery was made. অলরাইট, এর তো কিছু বোঝার দরকার নেই, আমাদের হচ্ছে শুধুমাত্র একটা গ্রুপ খুঁজতেছিলাম, এই গ্রুপটা আমরা পেয়ে গেছি যার নাম হচ্ছে রিচ। সো 8 নম্বর কোয়েশ্চেন আনসার হচ্ছে দ্য রিচ। নাইস। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট পটেনশিয়াল, সম্ভাবনা, পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা। হোয়াট পটেনশিয়াল ডিড পার্কিন ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড, তার নতুন ডাইয়ের কোন পটেনশিয়াল সম্ভাবনাটা সে ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড করছে, বুঝতে পারছে। সো ইমিডিয়েটলি কিওয়ার্ড হবে, পটেনশিয়াল কিওয়ার্ড হবে, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারাটা কিওয়ার্ড হবে। অলরাইট, আর সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে নিউ ডাই, নতুন যে কালারটা সেটা। দেখা যাক এই কিওয়ার্ডগুলো পাওয়া যায় কিনা। অলরাইট, ডাই পাইছি কিন্তু নিউ ডাই, এই যে নিউ ডাই পাইছি। ওকে, নিউ ডাই আছে। আর কি কি ছিল কিওয়ার্ড, সরি, পটেনশিয়াল, ইমিডিয়েট। এই পটেনশিয়াল নাই, পসিবিলিটিস আছে। এই সিনোনিমগুলো যখনই তুমি হচ্ছে প্রথম একটা শব্দ পেয়ে গেলা, আমি আগেই বলছিলাম, দেন ইউ শুড স্লো ডাউন, এবং স্লো হইলে বাকি শব্দগুলো পাওয়া যাবে, যদিও এগুলো সিনোনিমে দেওয়া থাকে, তারপরে অ্যান্টোনিমে দেওয়া থাকলে পাওয়া যাবে। অলরেডি যেমন পসিবিলিটি আমরা পাইলাম, যেটা হচ্ছে পটেনশিয়ালের সিনোনিম। রিকগনিশন পাইছি, বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড।
ইনস্ট্যান্ট, ওই যে ইমিডিয়েটের সিনোনিম ইসি। তো যখনই তুমি হচ্ছে স্লো হয়ে যাবে তখনই বাকি শব্দগুলো খুবই সহজেই পাওয়া যাবে। তো আমরা এই অংশটা যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কি ছিল তার কি কোন ধরনের হোয়াট পটেনশিয়াল কোন ধরনের সম্ভাবনা ছিল। But perhaps the most fascinating of all Parkins' reactions to his find was his nearly instant recognition, immediately understood. কি recognize করছে? That the new day had commercial possibilities. তো আমরা একটা সম্ভাবনা খুঁজতেছিলাম, পটেনশিয়াল খুঁজতেছিলাম, এটা হচ্ছে কমার্শিয়াল পসিবিলিটিস। সো 9 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে কমার্শিয়াল। Commercial, okay. All right, question number 10. What was the name finally used to refer to the first color Parkin invented? আমরা এখানে একটা নাম খুঁজতেছি, কিসের নাম? ফাইনালি ইউজ, শেষ পর্যন্ত যেটা ফাইনাল করা হয়েছে, ইউজ করা হয়েছে, টু রেফার টু দ্য ফার্স্ট কালার, প্রথম যে কালারটা সে আবিষ্কার করছে তার প্রতি। তো ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড হবে অবশ্যই। আর নাম আমরা খুঁজতেছি, রিমেম্বার কোন নামটা দেওয়া আছে। ওকে, তো আমরা যাব পেসেজে গিয়ে হচ্ছে আগের কোয়েশনে যেখানে পাইছি ওইখান থেকে এরপর থেকে হচ্ছে খোঁজার চেষ্টা করব। নেম পাইছি আমরা, ওকে। অলরাইট, তাহলে দেখা যাক যে শেষ পর্যন্ত কি কোন নামটা দেওয়া হয়েছিল। পার্কিন অরিজিনালি নেমড হিজ ডাই থিরিয়ান পার্পল। অরিজিনালি মানে হচ্ছে মূলত, প্রথম দিকে সে কি দিছিল নাম? থিরিয়ান পার্পল। বাট আমরা খুঁজবো হচ্ছে ফাইনালি কি নাম ছিল। বাট ইট লেটার, পরবর্তীতে কি হয়েছে, বিকেম কমনলি নোন এজ মভ। প্রথম দিকে হচ্ছে থিরিয়ান পার্পল, অনেকে হচ্ছে তোমরা এই নামটা দিয়ে দিবা, বাট রিমেম্বার এটা হচ্ছে অরিজিনালি ছিল, প্রথম দিকে ছিল। লেটার কি হয়েছে, পরবর্তীতে কি হয়েছে, ইট বিকেম মভ। মভ কি? ফ্রম দ্য ফ্রেঞ্চ ফর দ্য প্লান্ট ইউজ টু মেক দ্য কালার ভায়োলেট। এগুলো আমাদের দরকার নেই, বাট ফাইনাল নামটা ছিল মভ। যার কারণে কোয়েশ্চেন নাম্বার 10 হবে MAUVE, মভ। নাইস। কোয়েশ্চন নাম্বার 11. What was the name of the person? এখানে হচ্ছে একজন মানুষের নাম আমরা খুঁজতেছি। আমি আগেই বলছি শর্ট আনসার কোয়েশ্চনে একদম বলা দেয় তোমাকে কি খুঁজতে হবে। নেম অফ এ পার্সন খুঁজতেছি আমরা এখানে। কেমন পার্সনের নাম? পার্কিন কনসাল্টেড, সে কনসাল্ট করেছিল, পরামর্শ করেছিল কার সাথে? বিফোর সেটিং আপ হিজ ওন ডাই ওয়ার্ক। প্রথম ডাই ওয়ার্ক, তার ডাই ওয়ার্ক হচ্ছে সেট করার আগে সে কার সাথে কনসাল্ট করেছিল? রাইট। সো এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, ডাই ওয়ার্কস, নেম, পার্সন, কনসালটেন্সি, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। যে ডাই ওয়ার্ক আমরা পাইছি, ওকে। আর কি? আস্কড অ্যাডভাইস, তার মানে হচ্ছে কনসাল্ট করা। দেখা যাক সে কাকে কনসাল্ট করেছিল। হি আস্কড অ্যাডভাইস অফ স্কটিশ ডাই ওয়ার্কস ওনার রবার্ট পুলার, হু তোমার আইডিয়া আছে রেকর্ড করা, আমি বাদ দিলাই তো আসলাম। শেষ হয়ে যায়। He asked advice of Scottish dye works owner Robert Fuller, who assured him that manufacturing the dye would be well worth it if the color remained fast. Would not fade. Okay. তার মানে আমরা একজন মানুষের নাম এখানে খুঁজতেছিলাম, মানুষের নাম পেয়ে গেছি, রবার্ট ফুলার। নাইস। তার মানে 11 নম্বর কোয়েশ্চেন আনসার হচ্ছে রবার্ট ফুলার। ওকে, মুভিং অন, নাম্বার 12. ইন হোয়াট কান্ট্রি, এখানে একটা দেশের নাম আমরা পাচ্ছি। ডিড পার্কিন্স নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট বিকেম ফ্যাশনেবল? প্রথম কোন কান্ট্রিতে হচ্ছে ফ্যাশনেবল হয়েছিল, তাই তো?
মানে ফ্যাশনেবল হচ্ছে কিওয়ার্ড, এখানে কান্ট্রির নাম আমরা খুঁজতেছি। দেখা যাক এই ওয়ার্ডগুলো কোন জায়গায় আছে। এই পোলারের পরে ফ্যাশনেবল শব্দটা পাওয়া যায় কিনা। আমরা লন্ডন পাইছি, লন্ডন কিন্তু কোনো কান্ট্রির নাম না। এই আন্দাজ হচ্ছে নাম দেওয়া, লন্ডন কিন্তু কোনো কান্ট্রির নাম না। রিমেম্বার, আমরা এখানে কান্ট্রির নাম খুঁজতেছি। সো কিপ লুকিং ফর ফ্যাশনেবল শব্দটা আমি পাইছি, তোমরা পাও কিনা জানি না, খুঁজতে থাকলে পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি। এই যে কান্ট্রি শব্দটা আছে, কোন কান্ট্রি আমরা তাহলে এখানে আমরা খুঁজতে পারবো, আই মিন খুঁজে পাবো। দেখা যাক, শুরু করি। শুরু হচ্ছে এখান থেকে, দ্য কোম্পানি। The company received a commercial boost from the Impress Egonia of France. একটা কান্ট্রির নাম পাইছি আমরা, ফ্রান্স। When she decided the new color flattered her. Very soon, mauve was the necessary shade for all the fashionable ladies in that country. তো কোন কান্ট্রিতে ফ্যাশনেবল হয়েছিল? ফ্রান্স। না, এই তো তোমরা পারতেছো, কে বলে পারো না তুমি? তার মানে 12 নম্বর কোয়েশ্চেন আনসার হচ্ছে খুবই সহজ, ফ্রান্স। নাইস। Number 13 and last question. According to the passage অনুযায়ী, which disease, এখানে আমরা একটা রোগের নাম করতেছি, কোন রোগটা, is now being টার্গেট করা হয়েছে by রিসার্চারদের দ্বারা, ইউজিং সিনথেটিক ডাই। তাহলে এখানে একটা রোগের নাম আমরা খুঁজবো, কোন রোগটা হচ্ছে টার্গেট করা হয়েছে সিনথেটিক ডাই ইউজ করে, আমি হয়তো সারানোর জন্য। রিসার্চার এখানে কিওয়ার্ড ডিজিজ, কিওয়ার্ড সিনথেটিক ডাইস, কিওয়ার্ড। অলরাইট, দেখি আমরা কোনো কিছু পাই কিনা। ডিসকভারি, ফর ইনস্ট্যান্স মাইক্রোব্যাকটেরিয়া, কোনো রোগের নাম আমরা এখনো পাই না। টিউবারকুলোসিস, কলেরা রোগের নাম পাচ্ছি। আচ্ছা, তাহলে এই অংশটা আমরা পড়ি। For instance, they are used to stain previously invisible microbes and bacteria along researchers পাইছি আমরা to identify such bacilli as tuberculosis, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, cholera and anthrax. Artificial dyes continue to play a crucial role today. এটা কি, এই যে নাও বিং টার্গেটেড, আগে কি হয়েছিল এটা কিন্তু আমাদের বিষয় না, নাও এখন, টুডে কি হয়েছে? Artificial dyes continue to play a crucial role today, and in what would have been particularly pleasing to Parkin, their current use in the search of a vaccine against malaria. আগে হচ্ছে এই যে টিউবারকুলোসিস, কলেরা এবং অ্যানথ্রাক্সের জন্য কাজ করছে, নাইস, কিন্তু এখন হচ্ছে তাদের উদ্দেশ্য হলো টু সার্চ ফর এ ভ্যাকসিন ফর ম্যালেরিয়া। তার ম্যালেরিয়াকে এখন হচ্ছে টার্গেট করা হয়েছে। তার মানে 13 নম্বর কোয়েশনের আনসার হবে ম্যালেরিয়া। দাঁড়া, 13 নম্বর কোয়েশন আনসার হচ্ছে ম্যালেরিয়া। অলরাইট, সো দ্যাটস ইট গাইস। আমরা ক্যামব্রিজ 9-এর টেস্ট 1-এর পেসেজ 1টা হচ্ছে সলভ করলাম উইথ এক্সপ্লেনেশন। আই হোপ যে তোমরা বুঝতে পারছো এই প্রত্যেকটা কোয়েশনস আনসার কী ছিল এবং এই আনসারটা কীভাবে হলো। I hope you guys understood it. Thank you very much for being with me and watching the video. Good luck with your IELTS preparation. See you in the next one. Bye bye.